তারপরে আস্তে আস্তে ওরা যে গোপী বাণী যে গানটা করে এসেছে, হ্যাঁ, গোপী যেই গান করেছে ওই গানটাই মাঠটা তো করে এসে শেষ হয়েছে, জলে ডুবে হয়েছে। ও এখানে জলে ডুবে গেছিল, তখন আপনারা ওখানে ছিলেন? হ্যাঁ, নৌকা চালাচ্ছিলেন। তখন নৌকা চালাচ্ছিলেন? তখন থেকে নামতে দিয়ে নেই, তারপর থেকেই বন্ধ হয়ে গেছে। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে বরন্তিতে। যেরকম বলেছিলাম আজকে একটু ক্লাউডি হতে পারে, সেটাই হয়েছে। বেশ ক্লাউডি, মানে এখনও ঠিকমতো কুয়াশা কাটেনি। এখন বাজে ওই 9:30 কাছাকাছি। এখানে দুটো পাহাড় আছে, গড়পঞ্চকোট আছে, মাইথন ড্যাম, আর একটা মন্দির আছে। এইগুলো জেনারেলি যারা আসে তারা এগুলোই দেখে, কিন্তু আমি এগুলোর মধ্যে থেকেই কিছু লোকাল মানুষদের কথাবার্তা শুনবো যারা এগুলোকে আরও কাছ থেকে দেখেছে আমাদের থেকে। আগের দিন রাতে আমাদের ব্রেকফাস্ট বলা ছিল, চলে এলো দুটো মশালা ম্যাগি। বারান্দায় বসে ব্রেকফাস্টটা করে নিলাম। আচ্ছা, আমি বেরিয়ে পড়েছি এখন। আজকে আনফর্চুনেটলি উপাসনা বেরোতে পারেনি, কারণ ওর চিকনগুনিয়া হওয়ার পর থেকে ওর পায়ের একটু ব্যথা হচ্ছে, তো অনেকক্ষণ ধরে ঝুলিয়ে রাখতে পারবে না পা, প্লাস একটু ওঠানামা করতে হবে। তো তার জন্য রিসর্টটা এতটাই সুন্দর, ওখানে সময় কাটলে বেশ ভালোই লাগবে, তো ওখানেই রয়েছে। আমি বেরিয়ে পড়েছি এখান থেকে জয়চণ্ডী পাহাড়, মানে যেটা হীরক রাজার দেশের জন্য খুবই বিখ্যাত হয়েছে, হীরক রাজার দেশে শ্যুট হয়েছিল, সেই জয়চণ্ডী পাহাড়। এখান থেকে 40-45 মিনিট লাগবে, সেদিকেই যাচ্ছি। কি সুন্দর নাম, আমবাড়ি। এই আমবাড়ি জায়গা পেরিয়ে আমরা চললাম। যেরকম বলেছিলাম, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অল্প অল্প, তো ওয়েদার খুব একটা ভালো নয়। হ্যাঁ, কতটা আমরা দেখতে পারবো জানি না, কিন্তু আশা করি বৃষ্টি অতটাও পড়বে না যে আমাদের কোথাও রেস্ট নিতে হয় বা দাঁড়াতে হয়। এই জায়গায় এই সময় এরকম বৃষ্টি খুব একটা এক্সপেক্টেড নয়, কিন্তু প্রকৃতির যা নিয়ম সেটা তো আমাদের মেনে নিতেই হবে। আগের পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে বরন্তি পৌঁছানোর গল্প আর বরন্তি গ্রামের গল্প। সেই পর্বটা দেখতে হলে আই বাটনে ক্লিক করুন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নিন। ওরা যখন বেড়াতে বেরিয়েছে তখন আমি রিসর্টে সময় কাটাচ্ছি। চারিদিকে সুন্দর গাঁদা ফুলের বাগান, এদিকে আবার ফুলকপি ব্রোকলিও চাষ হয়েছে দেখছি। এ যেন একটা মন ভালো করে দেওয়া সকাল। রিসর্টের ওদিকে একটু রোদ থাকলেও এদিকটায় কিন্তু আকাশের মুখ ভার। এই আমবাড়ি জায়গাটা বেশ সুন্দর, পলাশ গাছ, খেজুর, নারকেল, আম, জাম গাছে ভর্তি এই এলাকা। এই সাঁতুরি মোড় থেকে ডান দিকে ঘুরেই সোজা গেলে জয়চণ্ডী পাহাড়। দুর্গাপুর, পুরুলিয়া, রঘুনাথপুর কানেক্ট করছে এই রাস্তাটা। সাধু শালতোরা পেরিয়ে শুনলাম রাজেশদার ফ্যামিলির কথা। আমাদের 4 ভাই 4 ছেলে হলো 9টা, একটা মেয়ে। সবাই মধ্যে একজন মাধ্যমিক পাস করে গেছে আর একজন কলেজে পড়ছে, বাকি স্কুল ছেড়ে দিয়েছে, বারগুলা ছোট ছোট। রাজেশদার অনেক বড় পরিবার, মুরাডির লোক ওরা। অল্প কথার মানুষ হলেও গাড়ির হাত খুবই পাকা। বিল তোরা জায়গায় দেখা পেলাম অনেক পলাশ গাছের। চিনপিনা রেলগেট পেরোতেই আবার অন্যরকম দৃশ্য চোখে পড়ল।
শেষে বড় বাগান পড়তেই চোখে পড়ল জয়চণ্ডী পাহাড়, আর ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। ওই যে আবছা দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। ঘন মেঘের কারণে ভালো দেখা পাওয়া যাচ্ছে না পাহাড়টা। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দেখার কতটা বৃষ্টির মধ্যে পাহাড়টা দেখতে পাই আমরা। চেষ্টা তো করছি যতটা ওপরে যাওয়া যায় পাহাড়ের কাছাকাছি। এইটা হলো জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ, এইখানেই পার্কিং করতে হবে। রয়েছে খাবার দোকানের বন্দোবস্ত, কিন্তু এই আগে থেকে ভাজা জিনিস না খেয়ে বরং গরম গরম টাটকা খাবার খাওয়াই ভালো। এই পাহাড়ে উঠছি এবার সিঁড়ি দিয়ে। আপনাদের যদি মনে থাকে তাহলে হীরক রাজার দেশেতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্র উদয়ন পণ্ডিতের আস্তানা ছিল এখানে। তো দেখি আস্তে আস্তে স্মৃতিগুলোকে কিভাবে কাছে পাই সেই বিখ্যাত ছবি হীরক রাজার দেশে। যতই বাধা বিপত্তি আসুক না কেন এগিয়ে চলতেই হবে, তাই আমিও উঠতে শুরু করলাম 509 ফুট উঁচু জয়চণ্ডী পাহাড়। 504 টোটাল সিঁড়ি ভেঙে তারপরে উঠতে হবে। তবে যখনই মাথায় আসছে যে একসময় মানিকবাবুর ইউনিট এখানে কাজ করেছে, হীরক রাজার দেশের শুটিং হয়েছে, সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এখানে আবার 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি একটা উৎসব হয়, আপনারা কিন্তু সেটাও অ্যাটেন্ড করতে পারেন। মাঝপথে দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার। আগে যেই দুর্গ ছিল তারই অংশ এই ওয়াচ টাওয়ারটা। ফাইনালি 501টা সিঁড়ি চড়ে উঠে এলাম জয়চণ্ডী পাহাড়ের চূড়ায়। হালকা কুয়াশার আস্তরণ থাকায় একটু অস্পষ্ট দেখালেও বৃষ্টি কমে যাওয়ায় কিছুটা ভালোই দেখা যাচ্ছে। এটাই জয়চণ্ডী পাহাড়, এটাই বড় পাহাড়ের জিগা ঢালা বলে। আর ওই পাশে একটা দক্ষিণকালী, ওইটা দক্ষিণ পাহাড় বলে বা সিজানো পাহাড় বলে। ওইটা সরস্বতী পূজায় মেলা হয় বলে ওইটা সিজানো পাহাড় বলে। আর যে তার আগে যেটা স্কুলটা আছে ওইখানে 3-4টা মহুল গাছ ছিল। আর মহুল গাছের ওখানে শুটিং করেছিলেন উনি? হ্যাঁ, ওইখান থেকে শুরু, ওখান থেকেই শুরু। তারপরে আস্তে আস্তে ওরা যে গোপী বাণী যে গানটা করে এসেছে, হ্যাঁ, গোপী যেই গান করেছে ওই গানটাই মাঠটা তো করে এসে শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা দু ভাই যে গানটা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ইয়েটাও সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছিল। ওই তো প্রথম ছিল, ও রবি ঘোষ ওগুলো সব একই সঙ্গে ছিল, একই সাথে মিলে করেছিল। বাবারাই তখন কমসে কম 15-16 বছর বয়স, আমাদের তো জন্ম হয়নি। ওনারা মানিকবাবুকে দেখেছিলেন? পাহাড়ের উপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির আর একটা ছোট হনুমান মন্দির। দেখে এলাম ওপর থেকে কিরম ভিউটা লাগে। এই বরন্তি এরিয়ার পুরো ভিউটা, বার্ডস আই ভিউ, খুবই সুন্দর। আর এই পাহাড়ের শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো শুনলাম এখানের একজন লোকাল লোকের থেকে। এই সমস্ত ছোটোখাটো অভিজ্ঞতা বেশ ভালো। মানে আগে তো এখানে যখন মানিকবাবু এসেছিলেন শ্যুট করতে তখন তো একদম ব্যারেন ছিল, লোকজন আসতো না। তো সেইটার একটা ওনার কথা একটু আভাস পাওয়া গেল। আমি বেরিয়ে পড়লাম এই হীরক রাজার দেশের লোকেশন দেখে। এরপর এখান থেকে আমরা চলে যাব গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট এখান থেকে আরও 8 ঘন্টা লাগবে
আর এখন যেটা ভালো যেটা হয়েছে সেটা বৃষ্টি থেমে গেছে আর বেশ রোদ উঠে গেছে, তো চারিদিকে যে কুয়াশাটা ছিল সেটা কেটে গেছে। রোদ উঠে যাওয়ায় এই রিসর্টের হাঁসগুলো যেন আনন্দে ঘাসের ওপর ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে শান্ত বরন্তী লেকটাকে। রঘুনাথপুর বাজার পেরিয়ে আমরা এগিয়ে চললাম। এই পুরুলিয়া বরাকর রোডটা খুব সুন্দর, চারিদিকে গাছের ক্যানোপি করা মসৃণ রাস্তা, শিমুল পলাশের গাছও প্রচুর চারিদিকে। সকাল থেকেই আলো ছায়ার খেলা চলছে, তো এই হালকা রোদে বেশ এনজয়েবল একটা ওয়েদার। আমরা প্রায় গড় পঞ্চকোটের কাছাকাছি চলে এসেছি। গোবাগ মোড় থেকে আমরা বাঁদিকের রাস্তা নিয়ে নিলাম, আর ডান দিকে সাইনবোর্ডে পড়ল গড় পঞ্চকোট মন্দির। এই ডান দিকের রাস্তা ঘুরলেই পঞ্চকোট রাজ্যে ঢুকে গেলাম। পঞ্চকোট পাহাড়ের নিচে বিস্তৃত এই গড় পঞ্চকোট। এই হলো সেই শিখর বংশের গড়, আর এই সেই শিখর বংশের রাস মন্দির বা পঞ্চরত্ন মন্দির। এটাই একমাত্র সেই সময়ের স্ট্রাকচার যেটা মোটামুটি অক্ষতই রয়েছে। এখানের সব স্থাপত্যই কিন্তু বিষ্ণুপুরের মতো মূলত টেরাকোটার। অ্যাজ ইউজুয়াল অনেকেই নিজের স্বাক্ষর সুন্দরভাবে রেখে গিয়ে স্থাপত্যের সৌন্দর্যটা কিছুটা কমাতে সার্থক হয়েছেন। এই মন্দিরের কাছেই আছে একটি দেউল। এই পাহাড়ই হলো সেই পঞ্চকোট পাহাড়। এটা বেসিক্যালি একটা জঙ্গলের মধ্যে দিয়ে পথ। এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একটা পাহাড়ের সামনে পড়তে হয়। সেই পাহাড় থেকে পুরো এই গড় পঞ্চকোট এলাকাটা পুরোটাই দেখা যায়। তো আমি ওই পাহাড়ের দিকেই যাচ্ছি। অ্যারো সাইন ফলো করে উঠতে লাগলাম ওপর দিকে। বেলগাছ মহুয়া গাছে ভরা এই জঙ্গল চারিদিক। এই পাহাড়ের উপরে নাকি রয়েছে একটা চমক। আমার অনুমান নিশ্চয়ই কোনো স্থাপত্যই হবে। বেশ খাড়া রাস্তা, কিন্তু অনেকটা উঠে এলাম। যাদের পায়ের সমস্যা আছে বা হাঁপানির সমস্যা আছে তারা একটু অ্যাভয়েডই করবেন, কারণ অনেকটা স্টিপ ওঠা। এরপরে আর কতটা উঠতে হবে জানি না, বাট মনে হয় কাছাকাছি চলে এসেছি। ওপর দিকে দেখাই যাচ্ছে পাহাড়, একটু উঠলেই মনে হচ্ছে পেয়ে যাব। অবশেষে পৌঁছলাম এই পাহাড়ের উপরে। উপর থেকে নিচের পুরো পঞ্চকোট পাহাড়ের পাদদেশটা দেখা গেল। আর উপরে যেটা পেলাম সেটা হলো এই শিখর বংশের ভগ্নপ্রায় মন্দির। রাজা জগদ্দেও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে তীর্থস্থান ভ্রমণ করার সময় ঝালদায় তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু সেই বাচ্চাটি মৃত ভেবে সেখানে ফেলে রাজা চলে যায়। পরে আদিবাসীরা সেই বাচ্চাটিকে জ্যান্ত পায় এবং তাকে বড় করে তোলে। নাম হয়
দামোদর শিখর। এই দামোদর শিখরই প্রতিষ্ঠা করেন পঞ্চকোট রাজবংশ। কিন্তু এই ইতিহাসের অন্যান্য ব্যাখ্যাও রয়েছে। এই মন্দিরে দাঁড়িয়ে গায়ে কাঁটা দিল, যেন জীবন্ত ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। ওপরটা বেশ সুন্দর, বাইরের পুরো এখানকার নিচের ভিউটা দেখা যায়, পুরো গড় পঞ্চকোটের ভিউটা দেখা যায়। কিন্তু এখন যেহেতু একটু মেঘলা, নিচটা অতটা স্পষ্ট নয়, আপনারা দেখতেই পেলেন। আর ওপরে একটা মন্দির রয়েছে। তো সব মিলিয়ে এই ট্রেকটা খুবই ভালো। কিন্তু যাদের পায়ের সমস্যা বা অতিরিক্ত মাত্রায় ধূমপানের ফলে যাদের লাংসের কন্ডিশন খারাপ, তারা কিন্তু একটু বেগ পেতে পারেন, ট্রাই করতেই পারেন। কিন্তু আমার মনে হয় একটু ফিটনেস থাকলে ভালো। বাকি দেখে নিলাম নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পঞ্চকোট রাজ্যের ধ্বংসাবশেষ। 1800 শতকে এই বংশ ধ্বংস হয় মারাঠা সেনাদের হাতে। সেই তখনই লেখা হয়েছিল, খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই বর্গি হলো মারাঠারা। আমার ব্যক্তিগত মত, মারাঠা ভালো, মুঘলরা খারাপ, এরকমভাবে না ক্লিয়ার ডিভিশন করা ঠিক নয়। কারণ তখন ক্ষমতা লাভের একটাই প্রকাশ ছিল, দখল করা। সে মারাঠাই হোক বা মুঘলই হোক, ইতিহাসকে ইনফরমেশন হিসেবেই রাখা উচিত। সেটাকে হাতিয়ার করে এখন সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা একদমই উচিত নয়। এইটাই হলো পঞ্চকোট রাজ্যের আদি কল্যাণেশ্বরী মন্দির। গড় পঞ্চকোটের এত বিস্তৃত ইতিহাস, এটা ঘুরে দেখতে গোটা একদিন রাখা উচিত। আপনারাও কিন্তু তাই করবেন। আচ্ছা, আমরা বেরিয়ে গেলাম এবার পঞ্চকোট রাজ্যের গড় থেকে। সেখান থেকে বেরিয়ে এবার আমরা পাঞ্চেত ড্যামের দিকে যাচ্ছি। পাঞ্চেত ড্যাম এখান থেকে আধ ঘন্টা লাগবে, মানে প্রত্যেকটাই আধ ঘন্টা করে ডিস্টেন্স। ওরা যতক্ষণ গড় পঞ্চকোট ঘুরছে, তখন আমি গোটা দিনটাই কাটিয়েছি আমার প্রিয় পলাশ গাছের সঙ্গে। কুড়িয়েছি অনেক রাঙা হাসি, রাশি রাশি। আচ্ছা, আমরা এই পুয়াপুর মোড় থেকে একটা ইউ টার্ন নিলাম। পুয়াপুর মোড় থেকে ইউ টার্ন নিয়ে এবার আর মিনিট 10, তাই তো 5-10 মিনিট লাগবে পাঞ্চেত ড্যামের কাছে পৌঁছতে। 20,234 ফুট লম্বা আর 35 ফুট চওড়া এই পাঞ্চেত ড্যামের হাইট প্রায় 148 ফুট। 1959 এই পাঞ্চেত ড্যাম তৈরি হয়। এখানে রয়েছে 15-16টা গেট। দামোদর নদ আর বরাকর নদ যেখানে মিলেছে, সেই কনফ্লুয়েন্সে কিছু উঁচুতে তৈরি করা হয় এই পাঞ্চেত ড্যাম। এই জলে কিন্তু নামা যায় না, শুধু জেলেরা নৌকা করে মাছ ধরে। আমি মাইথন ড্যামে গিয়ে নৌকা চড়তে পারব। পাঞ্চেত ড্যামটা দেখে নিলাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক। শুধু একটাই সমস্যা আছে যে যেখানে যেখানে আইসক্রিম এগুলো বেচা হচ্ছে, তার আশেপাশে প্রচুর লোকজন নোংরা করছে। যদিও আইসক্রিমওয়ালার কাছে রয়েছে, ডাস্টবিন রয়েছে, তা সত্ত্বেও
তো সেইগুলো ছাড়া বাকিটা পরিষ্কারই আছে। একটু মাথায় রাখবেন যে এইগুলো ডাস্টবিনেই যেন ফেলা হয়। আমরা এগিয়ে যাচ্ছি এবার মাইথনের দিকে, মাইথন ড্যামের দিকে। সেখানে একটু বোটিং করব, বোটিংটা করে তারপরে লাঞ্চ করব। রাজেশ দা এবার চিরকুন্ডা মোড় থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মাইথনের দিকে। চিরকুন্ডা মোড় যেটা পড়লো সেটা বেসিক্যালি ঝাড়খণ্ডে। আমরা এখন ঝাড়খণ্ডে রয়েছি। তো সেখান থেকে আমরা বড় রাস্তায় পড়লাম, এই সামনেই মাইথন ড্যাম। মাইথন ড্যামের কিছুটা ঝাড়খণ্ডে পড়ে আর কিছুটা ওয়েস্ট বেঙ্গলে। আমরা ঝাড়খণ্ডের দিকটায় রয়েছি। এইটা হলো কুমারডুবি ফ্লাইওভার। ডান দিকে কলকাতা আর বাঁদিকে চলে যাচ্ছে ধানবাদ। এই ঢুকে গেলাম ডিভিসির আন্ডারে, মাইথন ড্যামের সামনে। এই মাইথন ড্যাম বরাকর নদের উপর বানানো হয়েছিল। 15,712 ফিট লম্বা, যা পাঞ্চেত ড্যামের থেকে একটু ছোট, আর 165 ফিট হাইট, যেটা পাঞ্চেতের থেকে একটু বেশি। 1200 টাকা দিয়ে একটা বোট ভাড়া করলাম। হাতে টানা নৌকো, স্পিড বোট দুরকমই আছে। আমার মাঝি দাদা হলো যুধিষ্ঠির। আপনার বাড়ি কোথায়? লাগাটা, গ্রামের নাম হচ্ছে লাগাটা। আচ্ছা, আপনি এটা কতদিন ধরে করছেন? মানে মোটামুটি 15-16 বছর। 15-16 বছর। এখানে লোকজন হয়? হ্যাঁ হয়, মানে এই শীতকালে বেশি হয় আর এই মানে গ্রীষ্মকালে একটু কম হয়। মজুমদার নিবাসে কে থাকে? মজুমদার নিবাসে মানে এরকম আছে যেগুলো সেটা থাকে এসে, মানে ওটা আছে ডিভিসির আছে। যেরকম আপনি ভাড়ায় রাখতে থাকতে চান তো থাকতে পারেন। এই জলের স্রোতটা এখন কম নাকি? জলের স্রোত যেরকম হাওয়া দিবে যেটার থেকে সেরকম স্রোত হচ্ছে। বর্ষাকালে কিরকম হয়? আরো জল বেড়ে যায়? আরো বাড়ে, মোটামুটি এখন থেকে 10-15 ফিটের মতন। এই দ্বীপটা যেটা আছে না, এটা পুরো ডুবে যায়, শুধু গাছগুলো থাকে। এই দ্বীপটা পুরো ডুবে যায়? আর ওই ছোট দ্বীপটাও ডুবে যায়। আমরা এখন তাহলে ওই পেছনের দ্বীপটায় যাচ্ছি? হ্যাঁ, বড় দ্বীপে যাচ্ছি। ওটা হচ্ছে বড় দ্বীপ? হ্যাঁ, বড় দ্বীপ বলে। আর ওটা চামচ দ্বীপও বলে। কি দ্বীপ বলে? চামচ দ্বীপ। চামচ দ্বীপ, হ্যাঁ হ্যাঁ, উল্টো চামচের মতো দেখি। এটাই কি উল্টো চামচ, তাই তো? এর মধ্যে কি আছে? কিছু নেই, জঙ্গল আছে, পুরো ঘন জঙ্গল। এরকম সাপ বিচ্ছা আছে, বাকি অন্য কোনো জানোয়ার নেই। ভেতরে কোনো সময় হয়েছে কোনো জন্তু কিছু দেখা গেছে কোনো সময়? ওরকম জন্তু কিছু দেখা যায় না। এরকম তো সাপ দেখা পায়, ওগুলো সাপগুলো দেখি। আচ্ছা, এমনি কোনো জন্তু দেখা নেই? না, জন্তুর কোনো। আচ্ছা, আমরা এই বড় দ্বীপ যেটা মানে চামচ দ্বীপ বলে, অ্যাকচুয়ালি এটা দূর থেকে উল্টো চামচের মতো দেখায়, সেখানে ঢুকতে পারবো না। উনি যেরকম বলছেন এখানে প্রচুর অজগর সাপ, এগুলোর উপদ্রব, তো এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমরা এখানে একটা ছোট দ্বীপ আছে, ওখানে গিয়ে জেনারেলি লোকজন একটু ছবি তোলে, ওটা একটু দেখতে পারবো আমরা। এক ছেলে এরকম হয়েছিল, মানে ফুল ফ্যামিলি ছিল, ফ্যামিলি থাকতেই মানে নেমেছিল ওরা। তো তখন থেকে মানে যেতে দেয় না, এটা বন্ধ করে দিয়েছে। সেটা তাও কত বছর আগে? হয়ে গেল 12-13 বছর আগে। মারা গেছিল? হ্যাঁ, জলে ডুবে মারা গেছিল। ও এখানে জলে ডুবে গেছিল, তখন আপনারা ওখানে ছিলেন? হ্যাঁ, নৌকা চালাচ্ছিলেন। তখন নৌকা চালাচ্ছিলেন? তখন থেকে আর নামতে দেয় না, তারপর থেকেই বন্ধ হয়ে গেছে। কত রকম না জানা গল্প পাওয়া যায় এখানকার লোকাল মানুষদের কাছ থেকে। আমরা আস্তে আস্তে ছোট আইল্যান্ডটার সামনে চলে এলাম।
যুধিষ্ঠিরদার নৌকো বেঁধে দিতেই আমি নেমে গেলাম ছোট দ্বীপে। কিছু লোকজন থাকলেও একটা অদ্ভুত বিষণ্ণতা ছিল কিন্তু এখানে। হ্যাঁ, আপনার কে আছে পরিবারে বলুন। পরিবারে আমরা 3 ভাই আছে, বুঝলেন, মা বাবা নেই, আর 3 ভাই, বউ ছেলে, 3 ভাই সবারই আছে। আর ছেলে এখন কি করছে আপনার? ছেলে স্কুলে পড়ছে, বড় ছেলে নিয়ে বিয়ে শাদী হয়নি। তাহলে ছেলেরা এরপরে কি করতে চায়? আবার যা কিছু করবে, আবার আমরা যতটুকু পারছি অতটুকু করে দিচ্ছি। পরেরটা তার আমরা বলতে পারছি না। আর এই খাইতে কিনা আমরা কত করবো ছেলেকে, বলে। ছেলেরা তো নিশ্চয়ই আপনার কাজ করতে চায় না। এটা কি এখন চায় কেউ? ওটা চায় না। তবে দেখো যদি ঠাকুরের কৃপাতে কি হয়েছে, না ওকেও এটাই করতে হবে, কোনো গ্যারান্টি আছে? জীবনে কার সঙ্গে কি হবে কোনো গ্যারান্টিই নেই। তাই তো আনন্দের সঙ্গেই যে কোনো কাজ করা উচিত। এই জলের মতোই স্বচ্ছ রাখা উচিত মনটাকে। যুধিষ্ঠিরদের জন্যই এখানকার পর্যটন রাজত্ব অক্ষত আছে। আবার পশ্চিমবঙ্গে ঢুকে চললাম লাঞ্চ করে নিতে। কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই একটা হোটেলে আমি লাঞ্চটা সেরে নিলাম। ভাত, মুসুর ডাল, আলু পোস্ত, ছোলার তরকারি আর ছিল রুই মাছ। খেয়ে দিয়ে শেষ জায়গায় গেলাম কল্যাণেশ্বরী মন্দির। ওই গড় পঞ্চকোটের যে কল্যাণেশ্বরী মন্দির, সেটা স্থানান্তরিত হয় এখানে। মন্দিরের গলি দিয়ে ঢুকতেই চারিপাশে দেখা গেল নানান দোকান। এই হলো মন্দিরের বাইরের প্রাঙ্গণ। পাঁচশো বছরের পুরনো এই মন্দির। এখানে নাকি অনেকের মতে ডাকাতরা পুজো করতেন। এখানে এখনো মহিষ বলি হয়। কাশীপুরের রাজা বল্লাল জ্যোতিপ্রসাদ সিংয়ের ছেলে কল্যাণী প্রসাদ সাথে যখন বল্লাল সেনের কন্যার বিয়ে হয়, তো সেই থেকে মানে কি বল্লাল সেন থেকে মহিষ বলি হয়, যে বাইরে মহিষ বলি হয় দুর্গাপূজার টাইমে, নবমীর দিনে। পাঠা বলে এখানে আমাদের এই গেটের সময় কেন হয়, বাঘ চলে এসছে এখানে মন্দিরে রক্ত খাবার জন্য। রিসর্টের দিকে যখন ফিরছি, তখন পুরুলিয়ার বুকে সূর্য ডুবলেও এখানের আরাধনার জায়গায় কিন্তু প্রদীপ জ্বলে উঠল। রাতে আমরা নুডলস আর চিলি চিকেন খেয়ে নিলাম। আমাদের ডিনার হয়ে গেল। আজকে বেশ টায়ার্ড। সকাল থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি হলো। আপনারা দেখলেন যে এরকম আমি জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট পুরোটা ঘুরলাম, প্লাস ড্যামগুলো ঘুরলাম, নৌকা চড়লাম। অনেক মানুষের সঙ্গে আলাপ হলো, যেটা সব থেকে বড় পাওনা। কোনো কিছু প্ল্যান ছিল না কোথায় যাব, শুধু বরন্তিতে আসার প্ল্যান ছিল, আর বাকিটা তো লোকাল লোকেদের কথা মতো গেলাম এদিক ওদিক। তো এরকম প্ল্যান করতে বেশ ভালোই লাগে, কোনো রিসার্চ ছাড়া। আমার মনে হয় আপনারাও যদি এরকম কিছু প্ল্যান করেন, আপনাদেরও নতুন নতুন অভিজ্ঞতা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের দিন শেষ। কালকে আমরা চলে যাব। আপনাদের এই দুদিনের বরন্তির ছোট ট্রিপটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো,
তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য অনেক ধরনের মানুষের গল্প নিয়ে আমি আসব। দেখতে থাকুন মিউজিক অফ লাইফ।